আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সাকিব সালিম। আজকে হায়ার ম্যাথ ইন্টিগ্রেশন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইন্টিগ্রেশন, যোগজীকরণ বা সমাকলন নিয়ে। আসলে ইন্টিগ্রেশনটা কি এটা নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো জানো ক্যালকুলাসের নামটা অবশ্যই শুনছো, কারণ এর আগে ডিফারেন্সিয়েশন যেহেতু করছো। ক্যালকুলাসের হলো দুইটা পার্ট, একটা হলো কি বলতো ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ, আরেকটা হলো ইন্টিগ্রেশন বা সমাকলন বা যোগজীকরণ বলা হয় থাকে। ইন্টিগ্রেশনটা হচ্ছে এই যে ক্যালকুলাস বা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণটা দেখলা, এর কি বলতো একটা রিভার্স প্রসেস বা কি বলতো ইনভার্স প্রসেস, বিপরীত প্রক্রিয়া বা কি বলতো সমষ্টিকরণ ধারণার একটা সম্প্রসারণ প্রসেস। এটাই হলো কি বলতো আমার ইন্টিগ্রেশন। ঠিক আছে, আমরা কি লিখতে পারি চলো দেখো এখানে, তাহলে কি বলবো বলতো ইন্টিগ্রেশন বা কি বলা বলতো সমাকলন, ঠিক আছে, বা যোগজীকরণ, তোমরা যোগজীকরণ, ঠিক আছে। তাহলে এই ইন্টিগ্রেশনটা আমি কি বললাম বলতো রিভার্স প্রসেস বা কি বলতো ইনভার্স প্রসেস বলা হয় থাকে, বা অ্যান্টি ডেরিভেটিভ। ঠিক আছে, মানে অ্যান্টি ডেরিভেটিভ প্রসেসটাই কি বলতো আমার ইন্টিগ্রেশন। এই যে তোমরা কি করছিলে বলতো ddx এই অপারেটরটা ইউজ করছিলে না অন্তরীকরণের জন্য। অন্তরীকরণের সময় কি করছিলাম বলতো আমরা এই অপারেটরটা ইউজ করছিলাম। ঠিক আছে, সেম ভাবে ইন্টিগ্রেশনের সময় একটা অপারেটর বা সাইন রয়েছে, সেটাকে কি বলে বলতো ইন্টিগ্রেশন সাইন বলা হয় থাকে। এই যে এই সাইনটাকে কি বলা হয় বলতো ইন্টিগ্রেশন সাইন বলা হয় থাকে। ইন্টিগ্রেশন সাইন, ঠিক আছে। এই যে ইন্টিগ্রেশন সাইন এটা কোথায় থেকে নেওয়া হয়েছে? আমরা একটা ইংরেজি শব্দ সামেশন, এই সামেশনের প্রথম অক্ষর এস থেকে নেওয়া হয়েছে। তাহলে কোথায় থেকে নেওয়া হয়েছে বলতো সামেশন। এটা সর্বপ্রথম বিজ্ঞানী গটফ্রেড লিবনিজ সর্বপ্রথম কি করছে, ইংলিশ শব্দ সামেশন, এই সামেশনের এই এস অক্ষরটাকে নিয়ে একটু এস অক্ষরটাকে প্রসারিত করে এই সাইনের মতো করে, এস এর মতো করে এই সাইনটা ব্যবহার করছেন, যাকে তিনি কি বলছেন বলতো ইন্টিগ্রেশনের সাইন হিসেবে আখ্যা করছেন। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা এই যে ইন্টিগ্রেশনের সময় যে সাইনটা ইউজ করব, এটা কিভাবে কেন আমরা এইভাবে ইউজ করছি বুঝতে পারছো? এই যে ইংরেজি শব্দ সামেশনের প্রথম অক্ষর এস থেকে এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, ইন্টিগ্রেশনটা আসলে কি বোঝায় তাই না? আমরা একটা উদাহরণ নিই। উদাহরণটা হলো, ধরো একটা ফানি উদাহরণ এটা। ধরো একটা ছেলে বা একটা মেয়ে, ধরো ছেলেটা রিলেশনশিপ শুরু করতে চায়, বাট মেয়েটাকে সে কি করতেছে বলতো, মেয়েদের তো পটানোটা খুব কঠিন তাই না, সহজ, তোমরাই ভালো জানো। যাই হোক, ওই ছেলেটা কি করলো বলতো অনেক চেষ্টা করলো, অনেক চেষ্টার পর অনেক সময় নিয়ে, প্রায় মনে করো অনেক চেষ্টা, ক্ষুদ্র প্রচেষ্টা ব্যর্থতার পরে প্রায় অনেক টাইম পর মেয়েটাকে পটালো, রিলেশনশিপ শুরু হলো, তাদের রিলেশনশিপটা শুরু হলো। দেন কি হলো, তাদের রিলেশনশিপটা খুব ভালোই চলতেছিল। অনেক প্রচেষ্টার পর ছেলেটা কি করলো, অনেক প্রচেষ্টার পরে রিলেশনশিপটা শুরু করলো। অনেক ক্ষুদ্র চেষ্টা, ব্যর্থতা, প্রচেষ্টা করার পরে মেয়েটার সাথে রিলেশনশিপ শুরু করলো। দেন একটা সময় দেখা গেল কি হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে, দমকা হাওয়া মানে বুঝতে পারছো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি করলো বলতো এই দুইজনের রিলেশনশিপের মধ্যে এসে ইন করলো। ইন করার পরে কি হলো, এই যে দুটা মানে শিশু বাচ্চা দুটার যে রিলেশন, শিশু বাচ্চা দুটার মানে পানির মতো নরম তুলার চেয়ে হালকা হৃদয়টাকে একদম চুরমার করে কাচের মতো টুকরা করে ভেঙে ফেলে দিল, রিলেশনশিপটাকে একদম নষ্ট করে ফেলে দিল। এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা ইন করার পরে তাদের যে রিলেশনশিপটা কাঁচের মতো একদম টুকরা করে ভেঙে ফেলে দিল, এটা হলো কি বলতো ডিফারেন্সিয়েশন। মানে কোনো একটা অংশ ছিল সেটাকে একদম পুরো ক্ষুদ্র অংশকে ভাগ করাটাকে কি বলা হয় বলতো ডিফারেন্সিয়েশন। আর ওই যে ছেলেটা অনেক ক্ষুদ্র চেষ্টা করে যে রিলেশনশিপটা শুরু করলো দুজন মিলে, যে ক্ষুদ্র প্রচেষ্টা, এটা হলো কি বলতো ইন্টিগ্রেশন। মানে কোনো ক্ষুদ্র অংশকে সমষ্টিগত ভাবে মনে করে কোনো কিছু একটা গঠন করা বা কোনো কিছু একটা তৈরি করাটা হলো কি বলতো ইন্টিগ্রেশন। সরলরেখা বা একটা রেখাকে যদি ক্ষুদ্র অংশকে বিভক্ত করে পরে যদি ওই ক্ষুদ্র অংশগুলোকে সমষ্টি করে আবার ওই রেখাটাকে গঠন করতে চাইলে সেটা হলো কি বলতো আমার ইন্টিগ্রেশন। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের আমি একটা কথা বলছিলাম যে ইন্টিগ্রেশন ইজ কি বলছে ইনভার্স প্রসেস তাই না? তাহলে এটা আগে লেখো, তাহলে ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স বা রিভার্স process of different
ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তাহলে কি বললাম বলতো, ইন্টিগ্রেশন একটা কি বলতো, ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ধরো f of x, let f of x be একটা ফাংশন, then the family of all antiderivatives of f of x is called কি বলতো, ইন্টিগ্রেশন। মানে ধরো f of x একটা x এর ফাংশন, ঠিক আছে, একে তুমি কি করলা বলতো, ডিফারেন্সিয়েশন করলা। ডিফারেন্সিয়েশন করার পরে তুমি যে ফাংশনটা পেলা h of x, ডিফারেন্সিয়েশন f of x এর ডিফারেন্সিয়েশন করলা একটা ফাংশনকে, করার পর কি করলা বলতো, h of x কি করলা বলতো, এটা এই ফাংশনটা পাইলাম। এখন যদি আমরা আমাদের ডেফিনেশন অনুসারে কি বলতো, ইন্টিগ্রেশন আজকে যেহেতু যদি ডিফারেন্সিয়েশন মানে বিপরীত প্রক্রিয়া, সেহেতু তাহলে এটাকে যদি আমরা কি করি এখন বলতো, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে তো আমাদের f of x টা পাওয়ার কথা, তাই না? তাহলে বা দেখো d of f of x into h of x into কি বলতো, dx। ঠিক আছে, এখন আমরা যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ h of x dx ইকুয়াল টু কি হবে বলতো, f of x। ঠিক আছে, এই যে তাহলে কি পেলাম বলতো, কি পেলাম, তাহলে h of x এর ইন্টিগ্রেশন করলাম কার সাপেক্ষে বলতো, এই যে x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে dx এর সাপেক্ষে, তাহলে কি করলাম বলতো, h of x এই ফাংশনটা ইন্টিগ্রেশন করে আমরা কি পেলাম বলতো, f of x এই ফাংশনটা পেলাম। তাহলে কি বুঝতে পারলাম বলতো, ইন্টিগ্রেশন ইজ দ্য কি বলতো, রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এখানে কিন্তু দেখো একটা জিনিস দেখো, এটাও কিন্তু এটাও রাইট, আরেকটা আছে এইভাবে লেখা যায়, h of x ইন্টিগ্রেশন করে কি পেলাম বলতো, f of x প্লাস c লেখা হয়। এই c টা হলো আরবিট্রারি কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট হতে পারে, 1 2 3 4 5 6 7 8, মানে আরবিট্রারি একটু আরবিট্রারি কনস্ট্যান্ট রেখে কি বলা হয় বলতো, কনস্ট্যান্ট বলা হয় থেকে, কনস্ট্যান্ট। ঠিক আছে, আসলে দেখো এই কনস্ট্যান্টটা সি আমরা কেন যোগ করলাম, ঠিক আছে, এই কেন যোগ করলাম সেটাই আমরা এখন দেখব, মানে এই কনস্ট্যান্ট সিটা এখানে কেন যোগ করলাম। দেখো এখানে আমরা একটা উদাহরণ নিই, দেখো d dx of x cube একটা ফাংশন, তাই না? একে আমরা কি করবো বলতো, ডিফারেন্সিয়েশন করবো। ডিফারেন্সিয়েশন করলে কত হবে বলতো, পাওয়ারটা সামনে আসে, একটা পাওয়ার কমে যায়, 3x স্কয়ার ডিফারেন্সিয়েশন করে, তাই না? আবার দেখো তো d dx of x cube plus 2, তাই না? এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলতো, x কিউব এর ডিফারেন্সিয়েশন কত, 3x স্কয়ার, আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত বলতো, কনস্ট্যান্টের কিছু ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। কেন 0 হয় বলতো, এই যে d dx কথাটার অর্থ কি বলতো, x এর সাপেক্ষে পরিবর্তনের হার, তাই না? যেহেতু 2 টা একটা কনস্ট্যান্ট, মানে এটা কোনো অপরিবর্তনশীল, তাই না, কনস্ট্যান্ট ধ্রুবক, তাহলে তো পরিবর্তন হওয়ার তো কোনো কথাই আসে না। সেই জন্য কি হবে বলতো, কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলতো, শূন্য হয়। ঠিক আছে, মানে অদৃশ্য একটা। তারপরে কি হবে বলতো, d এইভাবে সেম ভাবে যদি কি করি বলতো, d dx of x cube plus c, মানে 1 2 3 4 5 6 7 ইচ্ছা খুশি মতো নিতে পারো। আমি একটা আরবিট্রারি কনস্ট্যান্ট c নিলাম, ঠিক আছে। c নেওয়ার পর যদি এটারও যদি ডিফারেন্সিয়েশন করি, এটারও কি হবে বলতো, 3x স্কয়ার হয়। ঠিক আছে, তাই না? এখন যদি আমরা এই যে 3x স্কয়ার এটার ইন্টিগ্রেশন করি, তাহলে কি বলতো, x কিউব আসার কথা। আবার যদি এটার ইন্টিগ্রেশন করি তাহলে কি বলতো, x কিউব প্লাস 2 আসার কথা। আবার যদি এটার ইন্টিগ্রেশন করি তাহলে x কিউব প্লাস c আসার কথা। এখন আমরা দেখবো আসলে এগুলোর ইন্টিগ্রেশন করলে কি আসলে এগুলো আসে নাকি। দেখো তাহলে আমরা কি করি বলতো, 3x স্কয়ার dx ইন্টিগ্রেশন করব, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে ইকুয়াল টু কত হবে বলতো, ইন্টিগ্রেশন করলে কি হবে বলতো, x এর পাওয়ার একটা যোগ হবে এবং পাওয়ার দ্বারা ভাগ হবে, তাহলে কত হবে বলতো, x কিউব হবে। 3 ইনটু x এর পাওয়ার একটা বৃদ্ধি পাবে, এই পাওয়ার দ্বারা কি করতে বলতো, ভাগ করে দিতে হবে, তাই না? কেটে গেল, তাহলে কত হলো বলতো, x কিউব হলো। ঠিক আছে, দেখো তো 3x স্কয়ার এর ইন্টিগ্রেশন করে কিন্তু x কিউব পাইছি, তাহলে মানে এটা ঠিক আছে, এটা তাহলে কি ঠিক, তাই না? রিভার্স প্রসেস। সেম ভাবে এখন যদি এটা যদি করি 3x স্কয়ার dx, সেম ভাবে এটাও x কিউব আসে, তাই না? এখানে কিন্তু x কিউব প্লাস 2 ছিল, এখানে কত আসলো বলতো, x কিউব আসে। আবার যদি কি করি বলতো, এটারও যদি করি ইন্টিগ্রেশন, তাহলে কত আসে বলতো, x কিউবই আসে। কিন্তু দেখো তো আমার এখানে x কিউব প্লাস 2 ছিল, এখানে কত ছিল বলতো, প্লাস হিসেবে 2 ছিল, তাহলে ওখানে আমার কত ছিল, প্লাস 2 ছিল, আর এখানে কত ছিল বলতো, প্লাস c ছিল। কিন্তু প্লাস c কিন্তু আসলো না, তাই না? প্লাস c কিন্তু আসেনি। এখন দেখো এটা যদি তোমাকে বুঝতে হয়, আগের যে গল্পটা বললাম
যে গল্পটা একটা ছেলে আর একটা মেয়ের গল্পটা বললাম, ওই গল্পে কি বলছিলাম বলতো, লাস্টে কি হয়েছিল, একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এসে ইন করলো, রিলেশনশিপটা ভেঙে গেলে একটা কাছের মতো টুকরো টুকরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে গেল। কিন্তু ওই ছেলে মেয়ে পরবর্তীতে অনেকদিন পর মনে করো চিন্তা ভাবনা করলো রিলেশনশিপটা আবার শুরু করবে। ঠিক আছে, মনে করো ছেলেটা শুরু করলো যে না, এত কষ্ট করে আমি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ব্যর্থতার পরে আমি রিলেশনশিপটা শুরু করছি, কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসলে এসব হবে না, রিলেশনশিপ। ছেলেটা কি ভাবলো, আবার রিলেশনশিপটা শুরু করবো। মানে ছেলেটা ভাবলো যে পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙে যাক চুড়ে যাক করি না হয়, তবু প্রেমের তো শেষ হবে না। এই থিওরিটাকে কাজে লাগিয়ে ছেলেটা আবার কি করলো বলতো, রিলেশনশিপটা শুরু করলো। কিন্তু তোমরাই বলো, ভাঙা হৃদয় কি আর জোড়া দেওয়া যায়? ভাঙা মনকে আর জোড়া দেওয়া যায়? জোড়া দিলে কি আগের মতো হবে? কখনোই হবে না। তাহলে কি বলতো, রিলেশনশিপটা কি আগের মতো হবে? মানে রিলেশনশিপটা আবার তারা কি করলো, বিল্ড আপ করলো, কিন্তু আগের মতো তাদের যে ভালোবাসাটা ছিল, লাভ ছিল, বিশ্বস্ততা ছিল, সেটা কি আগের মতো থাকবে? কখনোই আগের মতো থাকবে না। কিছু হলেও কিছু পরিমাণ কমে যাবে। ভালোবাসা একটা আপেক্ষিক বিষয়। ঠিক আছে, এবং দেখো আগে হয়তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইন করার পূর্বে হয়তো তাদের মধ্যে 100% ভালোবাসা ছিল, লাভ ছিল, বা বিশ্বস্ততা ছিল, বিশ্বাস ছিল একে অপরের উপরে। কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসার পরেও তারা যখন আবার রিলেশনশিপটা আবার পরে পুনরায় বিল্ড আপ করলো, তখন কিন্তু তাদের মধ্যে আগের মতো কিন্তু ঠিক আর ওই ভালোবাসাটা থাকবে না। ঠিক আছে, থাকবে কিছু পরিমাণ হয়তো কমে যাবে, তাই না, লস হয়ে যাবে। সেটাই হলো কি বলতো, কত পরিমাণ কমে গেল সেটা কিন্তু আমরা জানি না। সেটাই হলো এই সি। দেখো সেটাই হলো কি বলতো, সেটাই হলো এই সি। কত পরিমাণ কমে গেল না বেড়ে গেল সেটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, এই যে মনে করো এটার কি করলাম বলতো, ডিফারেন্সিয়েশন করে এটা যেটা পেলাম, মানে কি বলতো, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করে এটা যেটা পেলাম। ঠিক আছে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ডিফারেন্সিয়েশন মানে কি বলতো, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা। মানে এক্স এর ক্ষুদ্র, আমরা কি বলি ddx অফ ওয়াই, এটার মানে কি, অর্থটা কি বলতো, মানে এক্স এর ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারটা, তাই না? এটাই তো, মানে এটার মানে তো এটাই dy বাই মানে ddx অফ y, মানে এই কথাটার অর্থ কি, x এর ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে y এর পরিবর্তনের হার, তাই না? তাহলে এই যে মনে করে ডিফারেন্সিয়েশন করলাম এটাকে x কিউব প্লাস c, মানে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন করে যেটা পেলাম 3x স্কয়ার, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে কি করলাম বলতো, আবার আমি জোড়া দিয়ে মানে সমষ্টিগত করে যেটা করলাম সেটাই তো ইন্টিগ্রেশন, তাই না? এই যে ইন্টিগ্রেশন করার পরেও কি বলতো, এই যে পূর্বে যেটা ছিল এই 3x স্কয়ার, এটাকে পূর্বে মেইন ফাংশনটা আমার কি ছিল বলতো, x কিউব না, x কিউব প্লাস c ছিল। এই যে দেখো তো x কিউব হলো। ঠিক আছে, এটা কি বলতো, সেই আগের মতো থাকবে? আগের মতো থাকবে না। ওই যে ভালোবাসাটা যেই রকম হলো কমে যাবে না, ঠিক সেই রকমই। ধরো আরেকটা উদাহরণ নাও, এই যে আমার এই মার্কারের এই খাপটা দেখতেছো, এটা কি একটা প্লাস্টিকের না? ধরো এটাকে আমি কি করলাম বলতো, এখন একটা শেপে আছে, একটা সাইজে আছে, এটা আমি কি করলাম, ভাঙলাম, ভাঙার টুকরো টুকরো করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পরিবর্তন করলাম। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ পরিবর্তন করলাম, এটা হলো ডিফারেন্সিয়েশন। আবার এই প্লাস্টিকের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো কি করলাম বলতো, আবার রিসাইক্লিং করলাম, রিসাইক্লিং করে আবার এই শেপে নিয়ে আসতে চাইলাম। তখন কি আবার কি এই একই শেপে থাকবে? হয় এর চেয়ে ছোট হবে না, অথবা নাহলে এর চেয়ে একটু বড় হবে। বড় হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে একটু সাইজও কম হয়ে যাবে না, কারণ কিছু এটাকে ভাঙার ফলে কিছু অংশ লস হয়েছে না? অবশ্যই তো লস হয়েছে। কত পরিমাণ লস হয়েছে সেটা কিন্তু জানো না। এই যে সেটাই হলো কি বলতো, সেই লসটাই বা কমে যাওয়ার পরিমাণটাই হলো কি বলতো, আমার এই সি। এটা ঠিক আছে, এই সি দ্বারা সেটাই বোঝানো হয়ে থাকে। তাহলে দেখো তো, আমি যদি আবার যদি এক্স কিউব প্লাস সি কে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডিফারেন্সিয়েশন যদি করা হয় এক্স কিউব প্লাস সি, তাহলে কিন্তু দেখো 3x স্কয়ারই আসছে। ঠিক আছে, এখন তাহলে বুঝতে পারছো কেন আমরা এই ডিফারেন্স ইন্টিগ্রেশনের সময় এই কনস্ট্যান্টটা ইউজ করা হয়ে থাকে? এই কনস্ট্যান্টটা এই জন্যই ইউজ করা হয়ে থাকে, বুঝতে পারছো? তাহলে কোন একটা জিনিস যদি তুমি ভেঙে টুকরো টুকরো করে ফেলে দাও, তারপর যদি ওই টুকরো টুকরো অংশগুলোকে যদি আবার দিয়ে যদি পুনরায় ওই জিনিসটা তৈরি করতে চাও, অবশ্যই তার মধ্যে পরিমাণটা কিন্তু কম থাকবে, কারণ ওই ভেঙে ফেলার ফলে কিছু অংশ ক্ষয় হয়ে যাবে না। সেই পরিমাণটাই এই সি দ্বারা বোঝানো হয়েছে। কত পরিমাণ কম হলো বা বেশি হলো সেটা কিন্তু জানো না তুমি, যার কারণে এই সিটা এখানে যোগ করা হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো কেন আমরা এখানে সি যোগ করলাম? এটা হলো আমাদের হলো তাহলে কি বলতো, ইন্টিগ্রেশন। ঠিক আছে, একটা ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। আমরা এখন এমনি তো দেখলাম আর কি, মানে ডেফিনেশন অনুসারে দেখলাম এটা ইন্টিগ্রেশন একটা, তাই না? আবার একটা গ্রাফিক্যাল ভাবে কিন্তু কোনো কিছু দেখা নেই। আমরা এখন চলো গ্রাফিক্যাল ভাবে এটা একটু দেখবো। মনে করো এটা একটা কি বলতো, এটা একটা সরলরেখা ধরে নিলাম। ঠিক আছে, এই পুরোটার পরিমাণ মনে করো কি বলতো, এক্স পরিমাণ। ঠিক আছে, এখন আমি যদি এটাকে যদি মনে করো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, মনে করো এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স পরিমাণ, প্রত্যেকটা কি বলতো ডিএক্স পরিমাণ, এইভাবে মনে করো ভাগ করলাম। ঠিক আছে, প্রত্যেকটা কি বলতো ডিএক্স পরিমাণ করে। ঠিক আছে, এখন এই যে ডিএক্স পরিমাণ করে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে এই এক্স একটা সরলরেখা দিলাম, মনে করো ধরে নিলাম পুরোটা মনে করো এক্স পরিমাণ। ঠিক আছে,
এটাকে ভাগ করলাম। এখন যদি এগুলার যদি সমষ্টি যোগফল করি তাহলেই তো আমার কি হবে বলতো, x পাওয়া যাবে না। তার মানে কি বলতো, dx প্লাস dx প্লাস dx প্লাস dx ডট 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 এভাবে যতগুলো আছে সবগুলোর যোগফল ইজ ইকুয়াল টু কত হবে বলতো, x, তাই না? ঠিক আছে, x হবে, তাই না? এখন যদি মনে করো এইভাবে যদি অসংখ্য থাকে, এইভাবে যদি মনে করো ইনফিনিট অসংখ্য থাকে, তাহলে কি তোমরা এইভাবে কি বলো, যোগ 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 এই প্লাস দিয়ে লিখবা। প্লাস দিয়ে লিখতে কিরকম একটা লাগে, খারাপ লাগে না? যার কারণে কি করছে বলতো, পরবর্তীতে গণিতবিদরা এটা কি করছে বলতো, একটা সাইন ইউজ করছে। এটাকে কি বলা হয়েছে, সামেশন, এই যে সামেশন সাইনের সাহায্যে লিখছে সামেশন অফ ডিএক্স ইকুয়াল টু এক্স প্লাস সি। ঠিক আছে, এখানে একটা সি। আচ্ছা দেখো তো এখানে সি লিখলাম কেন, এটা তো আগের একটু আগে একটা গল্পের মাধ্যমে বুঝাইলাম। ধরো মনে করে মার্কারের এই খাপটা দিয়ে বুঝাইছিলাম, তাই না? যেটাকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয় থাকে, আবার এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করার পরে রিসাইক্লিং করার পর যদি আবার এই শেপে দিতে চাই, তখন কিন্তু আমরা পুনরায় এই শেপে নিয়ে আসতে পারবো না, কিছু পরিমাণ ক্ষয় হবে বা লস হবে। সেটাই হলো কি বলতো, এই সি এর পরিমাণ। সেম ভাবে দেখো তো, এই যে আমি এই এক্স পরিমাণে একটা সরলরেখা ছিল, এটাকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম। ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করার পরে কি বলতো, কিছু পরিমাণ আমার ক্ষয় হয়েছে না, কমে গেছে না? যদি আবার পুনরায় এটা যখন তৈরি করতে যাবো, তখন কি এটার এই যে এক্স পরিমাণ ছিল সেটা কি ঠিক এই পরিমাণে কি থাকবে না, এর চেয়ে কিছু পরিমাণ কমে যাবে না? ঠিক কত পরিমাণ কমে যাবে সেটা তো আমরা জানি না, যার কারণে আমাদের এখানে একটা কি করে ইউজ করা হয়েছে বলতো, সি ইউজ করা হয়েছে। ঠিক আছে, দেখো এখন পরবর্তীতে কি বললাম বলতো, সামেশন। ইংলিশ শব্দ কি বলতো, সামেশন। সামেশন এই যে গণিতবিদরা কি করছে, গটফ্রেড লিবনিজ প্রথমেই বলছিলাম, এই এস এ অক্ষরটাকে কি করছে বলতো, একটু বর্ধিত করে সম্প্রসারণ করে এইভাবে এস সাইনের মতো করে নিয়ে ইন্টিগ্রেশন সাইনটা ইউজ করছে। করার পরে কি বলছে, dx ইকুয়াল টু কি হবে বলতো, সামেশনটা তুলে দিলাম, দিয়ে এই সাইনটা বসালাম, ইন্টিগ্রেশন সাইনটা বসালাম, x প্লাস c। তাহলে কি হলো দেখো তো, dx এখানে কি বলতো, এই যে x আছে না, যেটা ছিল মানে কি x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতেছিলাম, যার কারণে কি হলো বলতো, x প্লাস c হলো। ঠিক আছে, বুঝতে পারছো? এটা হলো আমার ইন্টিগ্রেশনের বেসিক কথাবার্তা। আমরা গ্রাফিক্যাল একটা একটু দেখলাম, কিছু ইন্টিগ্রেশনে কিছু সূত্র আছে, রুলস আছে, যে রুলস গুলো ডিফারেন্সিয়েশন করছে, ঠিক তার প্রসেস উল্টা। যেমন sin x কে ডিফারেন্সিয়েশন করে কত পাইছিল, cos x পাইছিল, এবার cos x কে যদি ইন্টিগ্রেশন করতে তাহলে কি হতো, sin x পাবা। এরকম কিছু ইন্টিগ্রেশনের সূত্র আছে যেগুলো আমরা আগামী টিউটোরিয়ালে দেখবো, এবং সূত্রগুলো দেখবো এবং সাথে কিছু ম্যাথ করবো। আজকে যে আমরা যেগুলো আলোচনা করলাম সেটা ইন্টিগ্রেশনের বেসিক কথাবার্তা, যারা আসলে ইন্টিগ্রেশনটা কি। আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্ত। যদি ইন্টিগ্রেশন সম্পর্কে কোনো কিছু যদি বুঝতে না পারো, তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবা। আমরা আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ। ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ আগামী টিউটোরিয়ালে আবার দেখা হবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব